প্রশান্ত পরিবেশে বাতাসের গুনগুন শব্দ ও দূর থেকে যানবাহনের চাপা কলধ্বনি পুরো কাচের দেওয়াল ভেদ করে অস্পষ্ট শব্দে ভেসে আসছে। আদুরে হাতে স্পর্শ করল কালো রঙের আবরণে ঢেকে থাকা সুবলিষ্ঠ বাহু। তৎক্ষণাৎ ঘন পল্লব বিশিষ্ট নেত্রদ্বয় মেলে আরও চোখে তাকালো মেহরাজ। অতিমাত্রায় শান্ত চোখজোড়া নিষ্প্রভ চাহনিতেও যেন অদ্ভুত এক ক্রোধ দেখতে পেল তিয়াশা। ধূসর বর্ণ চোখে কাট কাট উদ্যত্ত ক্রুদ্ধতার ভাঁজ। তরাত নিজের হাত সরিয়ে নিল। মেহরাজের এহেন দৃষ্টি প্রতিবার ও রুহ কাঁপিয়ে দেয়। গুটিয়ে নিল নিজেকে খানিক। মেহরাজকে শুধু সে নয়, বাড়ির সকলে অনেক বেশি মান্য করে। ছোটবেলা থেকে দেখছে ওকে কেমন একটা গাম্ভীর্য, নির্লিপ্ততা, সবসময় একটা দৃঢ় আব্রুর মতো আবদ্ধ করে রাখে ওকে, যার কারণে ওকে কেউ বুঝতে পারে না। যান্ত্রিক সৃষ্ট হিম আনিলে ঠান্ডা হয়ে এলো তিয়াশার শরীর। তবুও মৃদু গলায় বলল, কি এত ভাবছ তুমি? প্রত্যুত্তর করল না মেহরাজ। তিয়াশা বিব্রত হলো না। মেহরাজের এরূপ ব্যবহার নিতান্তই স্বাভাবিক। তিনটা কথা বললে কদাচিৎ একটার উত্তর পাওয়া যায় তার থেকে। মোহনীয় নজরে তাকালো চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে থাকা সুপুরুষের পানে। ধবধবে শরীরে কালো রঙের শার্টটা যেন চিকচিক করে উঠছে। কালচে খয়েরি ঠোঁট খানিক বাদে বাদে কেঁপে উঠছে। ঘন ঘন নিঃশ্বাসের শব্দ স্পষ্ট কানে বাজছে তিয়াশার। নেশাভরা কামক দৃষ্টিতে তাকালো মেহরাজের দিকে। চোখে মুখে প্রচণ্ড তৃষ্ণা হলো তার। প্রজ্ঞার ইচ্ছে হলো এক্ষুনি ঝাঁপিয়ে পড়তে বলিষ্ঠ দেহের মাঝে, একমাত্র স্বপ্নের পুরুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে। অপ্রাপ্তির যন্ত্রণা ছটফট করে উঠল অন্তঃস্থল। প্রচণ্ড ভয়কে অগ্রাহ্য করে অবাধ ইচ্ছেকে প্রাধান্য দিয়ে এক হাত এগিয়ে রাখল টেবিলের উপরে রাখা মেহরাজের হাতের উপর। ঢলা গলায় বলল, ওই মেয়েকে কবে ডিভোর্স দিচ্ছ রাজ? আমার আর সহ্য হচ্ছে না। ওই মেয়েটা তোমার বউ, এ কথা ভাবলেও আমার গা পিত্তি জ্বলে ওঠে। ওকে যত দ্রুত সম্ভব দূর করো। মেহরাজ নিজের হাত এক ঝটকায় সরিয়ে নিল। তিয়াশার দিকে না তাকিয়ে রুক্ষ গলায় বলল, কতবার বলেছি কিপ ডিস্টেন্স ফ্রম মি। আই ডোন্ট লাইক টাচ। কেন রাজ? সেদিন তো ওই মেয়েকে ঠিকই কোলে তুলে ঘরে নিয়ে গেলে, আর আমি ধরলেই কি তোমার ফোসকা পড়ে যাবে? প্রায় চেঁচিয়ে উঠল তিয়াশা। মেহরাজের এই নির্লিপ্ততা তার বুকে ধরা আগুনে ঘি ঢালার কাজ করছে। তেতে উঠে আবারও বলল, ডোন্ট ফরগেট দ্যাট আই এম ইয়োর ফিয়ন্সে। ওই মেয়েকে যত দ্রুত সম্ভব তুমিই দূর করো, না তো আমি বাধ্য হব মাথা ঘামাতে। বলেই পাশের পেপার ম্যাটটা তুলে সহজরে ফ্লোরে ছুঁড়ে মেরে হনহন করে বেরিয়ে গেল। কাচের শোপিসের মতন চকচক করা জিনিসটা চুরমার হয়ে গেল। সূর্যের তীর্যক রোশনেই তাতে পড়ে একে অপরের মাঝে প্রতিফলিত হয়ে তীব্র আলো সৃষ্টি করল। সে আলোর একাংশ এসে পড়ল মেহরাজের ধূসর গভীর চোখ জোড়াতে। অনিমেষ তাকিয়ে রইল মেহরাজ সেদিকে, ঠোঁটের কোণায় ক্রূর হাসির সহিত। যা দুর্ভেদ্য প্রাচীর বধ করার ক্ষমতা স্বয়ং মেহরাজ ছাড়া নেই কারো। ওর সুগভীর চোখ আর তাতে আঁকতে থাকা ছকের নীল নকশায় ডুব দেওয়ার সাধ্যি কারণেই। তন্মধ্যে টেবিলের উপরে রাখা ফোনটা বিপ বিপ শব্দ করে তীব্রভাবে কেঁপে উঠল। ফোনটা কানে ধরতে ওপাশ থেকে বলতে থাকা কয়েকটি বাক্য সম্পূর্ণ হওয়ার আগে ফট করে দাঁড়িয়ে পড়ল মেহরাজ। ব্লেজারটা হাতে নিয়ে বেরোতে বেরোতে বলল, আমাকে আগে ইনফর্ম করোনি কেন ইডিয়েট? রান্নাঘরে ঘন ধোঁয়ায় বাতাসে তিতকুটে গ্রান মিশে আছে। জ্বলন ধরা চোখটা কোনো রকমে খুলে অস্পষ্ট নজরে চুলা বন্ধ করে দিল মোহর। চিনির কৌটো খুঁজতে ক্যাবিনেটের দিকে গেছিল, এর মাঝে চুলিতে দেওয়া মাংসের তলা পুড়ে গন্ধে ভরে গেছে আশপাশ। চুলাটা বন্ধ করে কাশতে কাশতে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। প্রচণ্ড কাশিতে দম বন্ধ হয়ে আসছে প্রায়। চোখ জ্বলে তাকাতে পারছে না ঠিকমতো। হুট করে সামনে কেউ পানির গ্লাস ধরলে হালকা ঝাপসা চোখ খুলে তাকালো। ধাতস্থ হতে বেশ সময় লেগে গেলেও চেহারার মালিককে চিনতে পারল সে। বিভ্রান্তিকর চেহারায় তাকিয়ে থাকা মোহরের সামনে পানির গ্লাস ধরে আগন্তুক বলল, পানিটা খান ভাবি। কাশতে কাশতে তো চোখ লাল হয়ে গেছে আপনার। আগন্তুকের পরিচয় মাথা না দিয়ে হাত থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে সাবার করে দিল মোহর। হাঁপাতে হাঁপাতে সোফাতে বসল। আগন্তুক এগিয়ে এসে দাঁড়ালো মোহরের সামনে। লম্বা চওড়া শরীরে শ্যাম গরনের মুখখানায় ঝুলানো অকৃত্রিম হাসি। পরনে পোলোর একটা সবুজ টি শার্ট, সাদে সাদা প্যান্ট। চওড়া হাসিকে আরও প্রসারিত করে আগন্তুক এক হাত বাড়িয়ে দিল মোহরের সামনে। প্রস্ফুটিত গলায় বলল, হ্যালো ভাবি, আমি নোমান। আমাকে নিশ্চয়ই চিনতে পারেননি। অবশ্য না চেনাটাই স্বাভাবিক, আপনার সাথে দেখাই তো হলো আজ। বলে আপনি হা হা করে হেসে উঠল। মোহর এই হাসির মর্মার্থ বুঝতে পারল না। এই ছেলেটাকে এই বাড়িতে আজই প্রথম দেখল। মোহরের সামনে বেশ অনেকক্ষণ হাত বাড়িয়ে রাখলেও হাত এগুলো না সে। উপায়ন্ত নিজের হাত গুটিয়ে নিয়ে নোমান নামের ছেলেটি নিজেই বলে উঠল, আমি মেহরাজ ভাইয়ের ফুফাতো ভাই। আজও এসেছি। শুনলাম ভাই নাকি বিয়ে করেছে, তাও যাকে করার কথা ছিল তাকে না, রাতারাতি নতুন বউ পেয়েছে নাকি ভাই। তাই ভাবিকে দেখতে এলাম।
বলে আবারও হেসে উঠল। এভাবে কথার মাঝে হয়তো হাসি মোহরের বোধগম্য বা পছন্দ কোনোটাই হলো না। ও প্রত্যুত্তরে শুধু অপ্রস্তুত হেসে উঠে দাঁড়ালো। এই বাড়িতে যেখানে ওকে কেউ বউ মানেই না, সেখানে হুট করে একটা ছেলের এসে ভাবি বলা পরিচিত হওয়া নেহাত আধিক্যতা মনে হলো। তবুও ভদ্রতা সূচক বলল, ও আচ্ছা, আমাকে রান্নাঘরে যেতে হবে। বলে হাঁটা শুরু করলে ছেলেটাও ওর পিছু পিছু এলো। একা একাই বলল, বাহ ভাবি, এসেই দেখছি রান্নাঘরের দায়িত্ব নিয়ে ফেলেছেন, গ্রেট। উত্তর দেওয়ার প্রয়োজন মনে হলো না মোহরের। সকাল থেকে ঘরের ভিতরেই পড়েছিল। এই বাড়িতে কেউ ওর ঘরে আসে না বা কথাও বলে না। নিজেকে এক প্রকার কয়েদি মনে হয়। অবশেষে বিরক্ত হয়ে নিচে এসেছিল। রান্নাঘরে কাকলি একা একাই কিছু একটা করছিল দেখে এগিয়ে এসে সাহায্য করার কথা বললে সে মুখ ভেঙচে বলে, তুমি আবার কি সাহায্য করবে? রান্নাবান্না কি আদৌ জানা আছে? জি। কিঞ্চিৎ ঘাড় নাড়িয়ে সম্মতি দেয় মোহর। কাকলি খানিক চুপ করে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে বলে, বেশ, তবে আজ দুপুরের রান্নাটা তুমিই করো। এমনিও শুয়ে বসে শুধু খাওয়া আর ঘুম, শুধু শুধু অন্ন ধ্বংস না করে কাজে লাগলেও ভালো। এমনিতেও নাজমা তো মা ছাড়া অন্য কারো কাজ খুব একটা করে না। আর মালা আজ রান্নাঘরে আসতে পারবে না, ওর কাজ আছে। তুমি বরং রান্নাটা করে ফেলো। বলে এক গাদা রান্নার পদের নাম বলে বেরিয়ে গেছে। সে যে গেছে এ পর্যন্ত একটা পক্ষেও আসেনি রান্নাঘরে ঢু মারতে। আদৌ মোহর কাজগুলো করতে পারছে কিনা দেখতে। এ বাড়ির পুরুষেরা সকাল থেকে সন্ধ্যা অফিসেই থাকে। দুপুরের এত রান্নার কোনো কারণ আছে বলে মনে হয় না। শুধু মোহরকে খাটানোর জন্যই যে এতগুলো রান্না চাপিয়ে দিয়েছে তা বেশ ভালো করে বুঝতে পারল মোহর। চাপা প্রশ্বাস ফেলে চুলার দিকে এগিয়ে গেল। সব রান্না প্রায় হয়ে গেছিল একা হাতে। এতটা সামলাতে না পেরে মাংসের তলার খানিকটা পড়ে গেছে। হুম, এ মেয়ে কী করেছ কি? সারা বাড়িতে ধোয়া আর পোড়া গন্ধে ভরে গেছে। নাক ছিটকে গেল আমার। বলতে বলতে রান্নাঘরে ঢুকে মাংসের পোড়া পাতিল দেখে কাকলি কটমট করে বলল, একটু রাত্রে কি দিয়েছি আর তুমি পুড়িয়ে ফেলেছ? ভারী শয়তান মেয়ে তো তুমি। বের হও এক্ষুনি এখান থেকে, বের হও। বলে গরম পাতিল তুলে মোহরের হাতে ধরিয়ে দিল। হাতে লাগতেই চামড়া পরে জ্বলে উঠল মোহরের। কোনো রকম পাতিলটা বেসিনে রেখে হাত ধরে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। তবে বেরিয়ে আসার সময় যে নোমান নামের ছেলেটা ওখানে ছিল না, ব্যাপারটা একেবারেই খেয়াল করেনি মোহর। বাড়ির সদর দরজা পা রাখতেই মোহরকে রান্নাঘর থেকে ছুটে বাইরে আসতে দেখে ব্রুদা কুচকে নিল মেহরাজ। সামনাসামনি পড়তেই দাঁড়িয়ে গেল। মেহরাজকে পাশ কাটিয়ে যেতে গেলে হাত ধরে থামিয়ে দিল মেহরাজ। পুরে তৎক্ষণাৎ ফোসকা পড়ে যাওয়া জায়গাটাতে হাতের চাপ পড়ে সহ্য শক্তির কাছে হার মেনে মৃদু আর্তনাদ করে উঠল মোহর। মেহরাজ মোহরের হাত দুটো সামনে ধরে চরম কাঠিন্য ভরা চোখে তাকালো মোহরের দিকে। ঘামে জবজবে সারা শরীর, চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, থেকে থেকে ফুপিয়ে উঠছে। অবিলম্বে চিৎকার করে উঠল মেহরাজ। বজ্র কণ্ঠের হুঙ্কারে কেঁপে উঠল মোহর। হাত ছাড়িয়ে নিতে চাইলেও পারল না। ততক্ষণে মেহরাজের সউচ্চ গলার হুঙ্কারে সকলে বেরিয়ে এসেছে ঘর থেকে। বাবু, কি হয়েছে? এত তাড়াতাড়ি ফিরলে যে কোনো সমস্যা হয়েছে? কাকলিও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে ততক্ষণে। মোহরের হাত ধরে মেহরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে, তবুও কৌতূহলী গলায় বলল, মেহরাজ, কি হয়েছে? আম্বি এগিয়ে এসে মেহরাজের গায়ে হাত দিতে গেলে ও হাত তুলে থামিয়ে দিল। রাশভারী গলা চাপা হুঙ্কার দিয়ে বলল, এই বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? সাহারা বেগম নাজমার সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে এসে দাঁড়িয়েছে তন্মধ্যে। পৌরা গলায় জিজ্ঞাসা করল, কাজের লোকের অভাব কেন হবে? কি হয়েছে? কোনো দরকার? তাহলে মোহরকে রান্নাঘরে কেন পাঠানো হয়েছে? ওকে দিয়ে কাজ করানোর প্রয়োজন কেন হলো? আর কেন বা এই অবস্থা হলো ওর? গগনচুম্বী ঊর্ধ্বসুরে কেঁপে উঠল আব্রাহাম ম্যানশনের দেয়ালগুলো। মোহর নির্বাক নিশ্চুপ সিটিয়ে দাঁড়িয়ে রইল একখানি। নীরবতায় ভেঙে বেশ জড়তা ভরা গলায় কাকলি বলে উঠল, কেন মেহরাজ? ওকে বিয়ে করে যখন এনেছো তাহলে এ বাড়ির প্রতি ওরও তো দায়িত্ব আছে। আর একবেলা রান্না করলে কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এ বাড়ির কর্ত্রী বলে তো অনেকেই দাম্ভিকতা দেখিয়ে থাকে। কই, তাদের তো চুলা জ্বালাতে দেখলাম না কখনো। মেহরাজের কথাটা যে কাকলিকে উদ্দেশ্য করে বলেছে তা উপস্থিত কারোই বুঝতে অসুবিধা হলো না। এহেন কথা অপমানিত বোধ করে ফুঁসে উঠল কাকলি। ঝাঁঝালো গলায় বলল, তুমি কিন্তু আমায় অপমান করছো। ভুলে যাবে না আমি তোমার চাচি। মোহর এ বাড়ির বউ। মেহরাজ আব্রাহাম ওকে বিয়ে করে নিজে এনেছে এ বাড়িতে। তাই ওর সাথে কোনো দুর্ব্যবহার করা মানে স্বয়ং মেহরাজকে অপদস্থ করা। অ্যান্ড আই ওয়ান্ট টলারেট দ্যাট। চাপা সুরে ধমকে উঠল মেহরাজ। আম্বি মুহুরকে নিয়ে নিজ ছেলের এহেন উৎকণ্ঠা দেখে জ্বলে উঠে বলল, ওকে কে অপমান করতে যাবে? আর রান্না করার কথা ও নিজেই বলেছে কাকলিকে। যেটা পারে না ওটা একবারে করতে কে বলেছে ওকে? এমন কোনো আচরণ করো না যাতে নিজের সম্মান বা স্থানের নড়চড় হয়।
শান্ত গলায় প্রত্যুত্তর করে মোহরের হাত ধরে উপরে উঠে গেল মেহরাজ। আম্বি হতবম্বিত হয়ে দাঁড়িয়ে রইল। শেষে কিনা এই 2 দিনের মেয়ের জন্য তার ছেলে তাকে শাসিয়ে গেল। মেহরাজ সরে যেতে কাকলি এসে আম্বির পাশে দাঁড়িয়ে বলল, আমি আগেই বলেছিলাম এই মেয়ে প্রচুর ধূর্ত। দেখেছো এসেই কেমন হাতে নিয়েছে তোমার ছেলেকে। না তো 2 দিন আগ পর্যন্ত যাকে চিনত না তার জন্য কিনা নিজের মাকে অপমান করলো। লোহা গরম থাকলে যেমন যেদিকে আঘাত পড়ে সেদিকেই বেঁকে যায়, আম্বি খাতুনের ক্ষেত্রেও ঠিক এরূপ প্রভাব বিস্তার করলো কাকুলির কথাগুলো। দুনিয়াতে ছেলের চেয়ে বেশি আদরের কিছুই না তার কাছে। তবে কি এই মেয়ে সত্যিই ছিনিয়ে নেবে তার ছেলেকে? ফার্স্ট এড বক্সটা নিয়ে মোহরের সামনাসামনি হাঁটু মুড়ে বসলো মেহরাজ। বক্সটা খুলে তুলার গুচ্ছ থেকে খানিক ছিঁড়ে স্যাবলন লাগাতে থাকলো। মোহর তখনও ফোপাচ্ছে, হৃদযন্ত্র প্রচণ্ড বেগে দৌড়াচ্ছে, শরীরে রক্তবিন্দু শীতল। মেহরাজ কেমিক্যাল মিশ্রিত তুলাটা চেপে দিল মোহরের আঙ্গুলের ডগায়। প্রচণ্ড জ্বলনে কেঁপে উঠল মোহর, চোখ মুখ খিচিয়ে নিল। মেহরাজ মুখ তুলে তাকালো মোহরের অশ্রুসিক্ত ঘন পল্লব আঁখি জোড়ায়। পরক্ষণে চোখ ফিরিয়ে ব্যান্ডেজে মনোযোগ দিল। মোহর নিজেকে সামলে অধাতস্থ নাজুক দৃষ্টিতে তাকালো প্রায় শরীর ছুঁই ছুঁই দূরত্বে বসে থাকা লোকটির দিকে। হাতের জ্বলনে থেকেও শরীরে অসম্ভব কাঁপুনি ধরেছে, কর একটা সুগন্ধে এসে লাগছে নাকি। ফোঁস ফোঁস শব্দে নির্গত প্রশ্বাস আছড়ে পড়ছে হাতে। প্রচণ্ড জড়তা নিয়েও অবিন্যস্ত নজরে তাকালো মেহরাজের দিকে। অকস্মাৎ থমকে গেল। অক্ষি কোটরের মার্বেলাকৃতির মণিজোড়া ধার্যস্বরূপ আটকে গেল মেহরাজের আনন পানে। খুঁটে খুঁটে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো সমস্তটুকু। পুরুষালী চেহারার উঁচু চোয়াল, চোখা মুখ, ধারালো নাক, বিদেশিদের মতো গায়ের রং, অত্যন্ত ফর্সা যাকে বলে। তার সবচেয়ে মারাত্মক হলো চোখ জোড়া, অদ্ভুত আকর্ষণীয়। এমন ধূসর বর্ণা চোখ মোহর আগে দেখেনি। খুব অদ্ভুতভাবে মোহর মেহরাজের সাথে তার বাবা মা এমনকি পরিবারের কারো চেহারারই মিল পায়নি। বয়স কত হবে লোকটার? চেহারা দেখে আন্দাজ করা অসম্ভব। এতদিনে এভাবে কখনো নিরীক্ষণ করা হয়নি মেহরাজকে। কেমন অদ্ভুত ব্যক্তিত্বের মনে হয় মানুষটাকে। এত সুদর্শন যুবকের নিশ্চয়ই প্রেমিকা আছে, এক বা একাধিক। তিয়াশাও হয়তো তাদেরই একজন। জরুরি না চেহারা সুন্দর মানে মানুষটার ভেতরটাও সুন্দর হবে। এমন নিখুঁত চেহারা যার, দোষ তো নিশ্চয়ই আছে, কারণ কলঙ্ক তো চাঁদেরও আছে। আনমনা হয়ে বিভিন্ন ভাবনায় জর্জরিত মোহরের মেহরাজের সাথে দৃষ্টি মিলতেই চোখ সরিয়ে নিল। মেহরাজ উঠে দাঁড়িয়ে 2 পকেটে হাত গুজে স্থির নিমিত্তে তাকালো সামনে। গম্ভীর আওয়াজে বলল, বাড়ির বউ হবার চেষ্টা করার কোনো দরকার নেই। এরপর থেকে কোনো কাজে হাত দিতে যেন না দেখি। মোহর এক পলক চাইল মুখের দিকে। হঠাৎই কি একটা ভেবে বলে উঠল, আমি এভাবে সারাদিন বাড়িতে বসে থাকতে চাই না। আমার পড়াশোনা জীবন সবটাই আটকে আছে এই অনিশ্চিত নামহীন সম্পর্কটার জন্য। আজ বাড়ির লোকেরাও আমার উপর ভীষণ ক্ষুব্ধ। হ্যাঁ তো কি করতে চাচ্ছেন? 2 হাত বুকে ভাঁজ করে রেখে বলল মেহরাজ। মোহর কোনো রকম ভনিতা ছাড়াই বলল, যেহেতু বাড়ির সবাই এই সম্পর্কে অসন্তুষ্ট আর আমি বা আপনি কেউই চাই না একসাথে থাকতে চাই, আমার মনে হয় আমি কি চাই তা আপনাকে কে বলল মিস মোহর শিকদার? বিব্রত বোধ জেঁকে ধরল মোহরের কণ্ঠে। মেহরাজের শান্ত চোখে তাকিয়ে কোনো উত্তর করতে পারল না। তবুও ভাঙা ভাঙা শব্দে বলল, না আমি আপনাকে চিনি না আপনি আমায়। এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা হয়েছে, আর আপনার একজন বাগদত্তাও আছে। এই একটা সম্পর্ক সব কিছু প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে। তাই তাই আপনার এ ব্যাপারে না ভাবলেও চলবে। কোথায় যেতে চান আপনি? নিজের ওই বাড়িতে যেখান থেকে দুশ্চরিত্রা বলে সকলে বের করে দিয়েছে, নাকি অন্য কোথাও? জায়গা আছে কোনো? কেউ আছে নিজের বলে? সেদিন রাতের কথা ভুলে গেলেন যার জন্য ঘটনা আজ এত দূর? আর আপনার বোনও তো সেই দলেই যারা আপনাকে নিজেকে প্রমাণ করার সুযোগ না দিয়ে মায়ের মৃত্যুর জন্য দায়ী করেছে। তার কাছে যাবেন? আশেপাশে তাকিয়ে দেখুন, আত্মসম্মানকে ছাপিয়ে বাস্তবতার নজরে তাকান। আপাতত আমি ছাড়া কেউ নেই, ইউর লিগেল হাজব্যান্ড। পূর্ণ দৃষ্টি মেলে তাকালো মোহর। ততক্ষণে মেহরাজ বেরিয়ে গেছে ঘর থেকে। হৃদবক্ষে বিস্ফোরণ ঘটল মেহরাজের কথার বাণে। একটা কথাও ভুল বলেনি, কিন্তু কথার ভাঁজে সূক্ষ্ম একটা ইঙ্গিত ছিল যা চোখে আঙ্গুল তুলে মোহরকে বুঝিয়ে দিল ওর অসহায়ত্ব। মেহরাজ কোনো না কোনোভাবে নিজের দুস্তস্য বাক্যে মোহরকে বুঝিয়ে দিল ওর কেউ নেই। এই বিশালাকার দেওয়ালগুলোর মাঝে প্রতিনিয়ত অপমানিত হলেও এ বাদে কোনো ঠিকানা নেই ওর। অন্ধকার ঘর, উত্তরের বিরাট জানালার কাচের ফাঁক দিয়ে একফালি চাঁদের আলো এসে পড়েছে ছকচকে টাইলসের মেঝেতে। রূপালি আলো প্রতিফলিত হয়ে মুক্তার মতো চিকচিক করছে। বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমে কাদা মোহর। 2 হাতে পাতলা শুভ্র কাপড়ের ব্যান্ডেজ। নিস্তব্ধ রাতে ও দূর থেকে ডাহুক পাখি ডাকে কেমন কেঁপে উঠল বাতাবরণ। দরজার চৌকাঠ মারিয়ে ঘরে প্রবেশ করল অতিরঞ্জিত ষষ্ঠ ব্যক্তি। অতি সাবধানী পায়ে নিঃশব্দে এসে দাঁড়ালো বিছানার পাশে। পকেটে গুজে 2 হাত।
প্রখর শানিত দৃষ্টিতে অনিমেষ তাকালো মোহরের দিকে, যার নজর ভরা নির্লিপ্ততার প্রলেপে। জানালা স্বচ্ছ কাজ ভেদ করে থালার মতো বৃত্তাকার চন্দ্রটার ঝিলিক স্পষ্ট চোখে বিচ্ছে। নবমণ্ডল আজ ঝিকিমিকি তারা সুসজ্জিত পূর্ণ চারটায় পরম দয়ায় উতলে পড়ছে নরম আলো, যা ঘর জুড়ে মেলা বইয়েছে। তন্মধ্যে পাশ ফিরল মোহর। বা পায়ে জড়ানো সুতার মতো অ্যান্টিকের পায়েলটা মৃদু শব্দ করে ঝনঝনিয়ে উঠল। প্রশস্ত বুক ফুলিয়ে প্রদোষকালের প্রসুপ্ত বাতাস টেনে নিল মেহরাজ। ভীষণ ধীরে ধিমি গতিতে ছাড়ল। বুকের ভেতর কোথাও প্রচণ্ড জ্বালা হচ্ছে। থরথর করে কেঁপে উঠছে সমস্ত চিত্ত। আস্তে ধীরে নড়ে চড়ে মোড়ে ঠিক পাশে হাঁটু মুড়ে বসল মেঝেতে। এক ফলি চন্দ্রসুধা এসে পড়েছে ওর মুখখানায়। অসাড় পড়ে থাকা হাতের চিকন আঙ্গুলের আলতো করে আঙ্গুল ছোঁয়ালো মেহরাজ। অম্বুদির মতো অমত্ত গলায় বলল, ওই যে চারটা দেখছো না, ঠিক ওর মতোই আমি। সারা জীবন উপগ্রহের মতো নির্দিষ্ট একটা গতিপথকে কেন্দ্র করে পৃথিবীর ন্যায় নিজের সময়নিষ্ঠ জীবনকেই ঘুরে যাচ্ছিলাম। যার না ছিল কোনো সংযোজন, নাইবা বিয়োজন, নাইবা দূরত্ব বাড়িয়েছি, নাইবা কমিয়েছি, ধ্রুব হয়ে একই রূপে বহমান থেকেছি। তারপরে হুট করেই আমার অন্তঃসত্ত্বায় অনিবারণীয় ঝড় উঠল। কিসের নেশা মত্ত হলাম আমি জানি না। আমার আত্মার যে অংশটুকু আজীবন নিরুদ্দিষ্ট বলে ভেবেছিলাম, সেই অংশে কোনো এক চাহিদা প্রবল রূপে মাথাচাড়া দিয়ে উঠল। যে ক্ষতর কোনো অস্তিত্ব সম্পর্কে আমি অবগত ছিলাম না, সে ক্ষতগুলো দাওয়া পাওয়ার জন্য চরমভাবে জ্বলন ধরিয়ে দিল। একদম নতুন অনভিজ্ঞ কোনো এক অনুভূতি জেঁকে ধরল। কিসের উন্মাদনায় ছুটতে শুরু করলাম জানি না। দিগন্তের ন্যায় পথের শেষ নেই জেনেও ছুটতে শুরু করেছি। উপসংহার অস্তিত্বহীন জেনেও সূচনা করেছি। এর ফল কি হবে আমি জানি না, জানতে চাইও না। কিন্তু এ অবিরাম অবিচ্ছেদ ভাঙতে দেব না আমি। হোক এর পরিণতি ভয়ঙ্কর কিংবা অনিশ্চিত, মুক্তি তুমি পাবে না অদ্বিতীয়া, পাবে না। বলে উঠে দাঁড়ালো। নিকষিত পরিবেশেও চোখ দুটো জল করে উঠল। ধপ করে উঠে দাঁড়িয়ে বের হয়ে গেল। ঘরে এসে ধরাম শব্দে দরজা লাগিয়ে দিল। অশান্তি তুফান শুরু হয়েছে মস্তিষ্কে, যা ক্রমাগত অস্থিরতায় ডুবিয়ে দিচ্ছে মেহরাজকে। মাথার মধ্যে জেঁকে বসেছে এলোথেলো চিন্তা ভাবনা। বড় বড় পা ফেলে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। বেশ খানিক সময় নিয়ে শান্ত করলো নিজেকে। স্বভাব বিপরীত কোনো কাজই সে করতে পারবে না। বিছানাতে বসে ল্যাপটপটা হাতে নিয়ে খটাখট শব্দ করে কিছু একটা টাইপ করলো। সদা সর্বদা ভাইব্রেশনে রাখা ফোনটা বিপ বিপ শব্দে কারো কড়া নাড়ার জানান দিল। ল্যাপটপের স্ক্রিনে চোখ স্থির রেখে কানে ধরল আধো খাওয়া আপেলের লোগো বসানো ফোনটা। ওপাশ থেকে অত্যাধিক বিনয়ী গলা শোনা গেল, সালাম স্যার, ভালো আছেন? কাজের কথায় আসো। মাত্রাতিরিক্ত সহবত সুলভ আচরণের শুরুতেই দাড়ি বসিয়ে থামিয়ে দেওয়াই বেশ স্তম্ভিত হলো অপরপক্ষ। মনে মনে ক্রুদ্ধ হলেও উপরে তার বিপরীত আচরণ করে সবিনয়ে বলল, স্যার বলছি, আপনি ঠিক যেমনটা বলেছিলেন তাই করেছি। এবার যদি আমার পারিশ্রমিক দিয়ে খুশি করে দিতেন। কিসের পাওনার কথা বলছো? তোমাকে শুধু নিজের ভোতা মুখটাকেই ব্যবহার করতে বলা হয়েছিল। হু ডেয়ার ইউ টু টাচ হার? ওর গায়ে হাত তুলেছ তুমি কোন সাহসে? চাপা সুরে গর্জে উঠল মেহরাজ। অপরপক্ষ বেশ থতমত খেল। জড়তার সংকোচ মিশ্রিত গলায় বলল, স্যার আমি তো চাচ্ছিলাম যাতে পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে, ওকে সবাই ভুল বুঝে আর আমাদের উদ্দেশ্য হাসিল হয়, তাই। তার জন্য তুমি আঘাত করেছো ওকে? রাস্কেল, তোমার তকদির ভালো যে আমি সংযত ছিলাম, নয়তো এমন দুঃসাহস দেখানোর অপরাধে তোমার ওই হাত আমি মাটিতে পুঁতে দিতাম। স্যার আপনি যা চেয়েছেন তাই তো হয়েছে, তাও কেন রেগে যাচ্ছেন? ভেস্তেই তো দিচ্ছিল সব কিছু। যাই হোক, তোমার টাকা কাল সকালের মধ্যেই পেয়ে যাবে। মেহরাজ আব্রাহামের কথার কোনো নড়চড় হয় না। আর ফার্দার আমাকে ফোন করা তো দূর, আমার সামনেও যেন আসতে না দেখি। তোমার অপরাধ কিন্তু আমি ভুলিনি। বলেই খট করে লাইনচ্যুত করলো কলটা। ফ্যাকাশে মুখে লোকটা টুট টুট শব্দ শুনতেই স্ক্রিনে চোখ রেখে দেখল কল এন্ডেড শব্দ দুটো ভাসছে। তীব্র আক্রোশে মুখ থেকে একদলা থুতু ফেলে বিশ্রী একটা গালি দিয়েই ঘরের ভেতর ঢুকে গেল লোকটা। শহর জুড়ে তুমুল বর্ষণ তোলপাড় তুলেছে পরিবেশ তার ঝড়ো হাওয়ার দাপটে। দীর্ঘাকার জানালার কাচ ভেদ করে সে হাওয়া ভেতরে পৌঁছাতে না পারলেও স্বচ্ছ কাচের এপাশ থেকে স্পষ্ট দৃশ্যমান ওপাশের তাণ্ডবলীলা। দেওয়ালে ঠেস দিয়ে নিষ্পলক তাকিয়ে অবলোকন করছে মোহর। চোখে মুখে কেমন অসারতা ভরা চাহনি, সব কিছু নিস্তেজ লাগে। বাবা মা বোনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত নিরবকাশ মনে পড়ে বারংবার।
কুড়ে কুড়ে খায় ভেতরটা, দগ্ধ হয় অসহ যন্ত্রণায়। একাকিত্ব, অসহায়ত্ব, তুচ্ছতা ছাড়িয়ে অমর্ষ পীড়নে জেগে ধরে সারা শরীর। প্রায় 6 দিন হলো এ বাড়িতে এসেছে। এই ঘর, সিঁড়ি আর রান্নাঘর ছাড়া সব কিছু অপরিচিত ওর কাছে প্রাসাদতুল্য বাড়িটার। শহরের বুকে এত বড় বাড়ি সচরাচর চোখে পড়ে না, ওই হাতে গোনা কয়েকটা আর কি। বাড়িটার চারপাশে ঘেরা বিশাল প্রাচীর, দুটো আউট হাউসের দুপাশে সামনাসামনি অবস্থানের মধ্যিখানে দাম্ভিক্যের সহিত দাঁড়িয়ে আছে আলিশান বাড়িটি। বাড়িটা দোতলা হলেও অন্য বাড়ির চেয়ে তুলনামূলক উঁচু। আউট হাউসের চারিপাশ জুড়ে বেশ অনেকগুলো গাছ, বাগান বললেও ভুল হবে না। দিনের আলো যতটা অপূর্ব চাকচিক্যময় লাগে বিলাসবহুল এই মহল, রাত হলে ঠিক ততটাই শুনশান আর ভয়ঙ্কর লাগে। বাড়ির মানুষগুলো কেমন অদ্ভুত। সবচেয়ে অদ্ভুত তো লেগেছে মেয়রাজকে। একটা বিষয়ে মোহরকে না চাইতে বেশ ভাবায়, তা হলো মেয়রাজের এই ব্যতিক্রমী চেহারা আর স্বভাব। তার সহিত ওর নাম। এই বাড়ির সকল সদস্যের নামের পদবী মুর্তজা। মেয়রাজের বাবা ও চাচার নাম আজহার মুর্তজা এবং আরহাম মুর্তজা, কিন্তু একমাত্র তার নামে মেয়রাজ আব্রাহাম। ওর রুদ্ধ নামটাও কেমন অদ্ভুত। সাহারা বেগম বলেছিল ওই নামটাই ওকে কেউ ডাকে না, মেয়রাজের নিষেধ আছে, অথচ সে নিজেই মোহরকে এই নামেই সম্বোধন করতে বলেছিল। লোকটার সাথে দেখা সাক্ষাৎও খুব কমই হয়েছে এই কয়দিনই। সকালবেলা অফিসের জন্য বেরিয়ে যায়, রাত করে ফেরে। তবে বাড়ির লোকের চক্ষুশূল হওয়া সত্ত্বেও মোহরের প্রয়োজনীয় কোনো জিনিসের অভাব হয় না। ঘরের ভেতরের বিশাল আলমারি ভর্তি নানা জামা কাপড়, শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে টপস কুর্তি, কোনোটাই বাদ নেই। ওর খাবার নাজমা নিজ দায়িত্বে ঘরে দিয়ে যায়। মাঝে মধ্যে সাহারা বেগম এসে গল্পগুজব করে যায়। ভাবনায় ছেদ ঘটল মোহরের। পেছনে ফিরে দেখলো কয়েকদিনের চেনা পরিচিত চেহারাটার হাস্যোজ্জ্বল অবয়ব। সহাস্য মুখে বলল, আসতে পারি? জি আসুন। সৌজন্য বজায় রেখে মোহর কিঞ্চিত হাসল। নোমান এগিয়ে এসে দাঁড়ালো মোহরের সামনে, দু হাতে দুটো কাপ। মোহরের সামনে একটা ধরে বলল, ক্যান ইউ প্লিজ হোল্ড? মোহর কাপটা হাতে নিলে নোমান একটা চেয়ার টেনে বসল। নিজের হাতে একটা কাপ নিয়ে কোনো রকম জড়তা ছাড়াই বলল, বৃষ্টি হচ্ছে খুব, বাইরেও যেতে পারছি না, ঘরে বসেও বোর হচ্ছি, তাই ভাবলাম এক কাপ কফি খাওয়া যাক। এই বাড়িতে আড্ডা দেওয়ার মতো আপনাকে ছাড়া কাউকে মনে আসলো না। মাইন্ড করেননি তো ভাবি? মোহর ঘাড় নাড়িয়ে না বলল। নোমানের আগেও দুদিন মোহরের সাথে গল্প করে গেছে। ছেলেটা ভীষণ মিশুক। এই বাড়িতে এই একটা মানুষকে স্বাভাবিক বলে মনে হয়েছে মোহরের। তবে বেশ চঞ্চল, হুটহাট চলে আসে গল্প করতে, আবার হুট করে উধাও হয়ে যায়। বসছেন না যে ভাবি? মোহর হাতের কাপটা নিয়েই নোমানের সম্মুখ বরাবর খাটের এক কোণায় বসলো। নোমান কফি খেতে খেতে বলল, সবসময় ঘরে বসে থাকতে বিরক্ত লাগে না ভাবি? এত বড় বাড়ি ঘুরে দেখলেও তো টাইম পাস হয়। এত বড় বাড়িটা ঘুরে দেখার মতো অনুমতি বা ইচ্ছে কোনোটাই নেই। আর যার কেউ নেই তার আবার কিসের বিরক্তি? এখানে খাচ্ছি, পড়ছি, থাকছি, এটাই তো অনেক। কিঞ্চিত হেসেই বলল মোহর। নোমানের মুখটা আচমকা শুকিয়ে গেল। শুষ্ক গলায় বলল, পরিবারের জন্য মন খারাপ হয় না ভাবি? গাল প্রসারিত করে হাসল মোহর। শুকনো ঠোঁট চোয়াল এলিয়ে এলো। নির্জীব গলায় বলল, যা নেই তা নিয়ে কি করে মন খারাপ করব? মা বাবা দুজনেই তো ছেড়ে গেছে, যে একজন বেঁচে আছে সে থেকেও নেই। নোমানের মুখ শুকিয়ে এলো। মোহরের একাকিত্ব খানিক সহজ করতে ও এসেছিল গল্প করতে। সব সময় এমন শুকনো চেহারায় ওকে দেখলে কেমন ভারী ভারী লাগে। কফির কাপটা পাশে রেখে বলল, যদি কিছু মনে না করেন, মেয়রাজ ভাইয়ের সাথে আপনার এই অকস্মাৎ বিয়ের ঘটনাটা কি জানতে পারি? মানে কি হয়েছিল সেদিন? মোহর ঘাড় ঘুরিয়ে তাকালো বৃষ্টিস্নাত পরিবেশে। ঝুমঝুম বৃষ্টির তালে সহিত স্পষ্ট মনে পড়ে গেল আজ থেকে 7 দিন আগে রাতের ঘটনা। রাত যখন প্রায় 9টা, বিরতিহীন শহুরে জীবনের তালে রাস্তা ভর্তি যানজট, যার ফলে মেডিকেল থেকে বেরিয়ে স্টুডেন্টদের বাড়ি পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দেরি হয়ে গেছে। গার্জিয়ানের কালো করে রাখা মুখ দেখে না চাইতেও দেরি হয়ে যাওয়ার সময়টা ধরে পড়াতে গিয়েই দেরি হয়ে গেছে। মাসের মাঝ সময়, বেতন পেতে এখনও দিন 10-এর বেশিই দেরি। হাতে যা টাকা ছিল তা দিয়ে আজ ব্যাগ ভর্তি ওষুধ কিনেছে। মায়ের বিছানাগত জীর্ণ শরীরটা 2 দিন হলে বেশি খারাপ করেছে। হাত ফাঁকা থাকায় অটোরিকশাতে ওঠার সৌভাগ্য হয়নি। পা চালে দ্রুতগতিতে হাঁটছে চিকন গলিটার মধ্য দিয়ে। এ পথ ধরে গেলে 5 মিনিট আগে পৌঁছাতে পারবে। হাঁটতে হাঁটতে হুট করে পা থমকে গেল মোহরের। পেছনে না তাকিয়ে স্পষ্ট বুঝতে পারল ঠিক
তার থেকে সামান্য দূরে কতগুলো মানুষের পায়ের শব্দ। ঘাড় ঘুরিয়ে তাকালো না, বরং হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। তবে ওর সাথে তাল মিলিয়ে পেছনের পদক্ষেপগুলোর গতিও বাড়ল। কাঁধের ব্যাগটা এক হাতে চেপে ধরল মোহর। হাঁটার মাঝেই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই 4 জন মাতালের মতন ছেলেকে ওর এই পেছনে আসতে দেখা গেল। মোহরের সাথে চোখাচোখি হতেই দাঁত বের করে বিশ্রী হাসি দিল। গা গুলিয়ে আসলো মোহরের। ভয়ে পায়ের তালু ঠান্ডা হয়ে এলো। আরে আর কত ছোটাবে জানেমান, এবার তো দাঁড়াও। উত্ত্যক্তমূলক বাক্যগুলো শুনে মোর আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড় শুরু করলো। কোনো দিকে না তাকিয়ে কাঁধের ব্যাগটা চেপে ধরে প্রাণপণে ছুটতে শুরু করলো। শালি পালাচ্ছে, ধর ওকে বলে পেছনের ছেলেগুলো একই সাথে দৌড়াতে শুরু করলো। মোর দিক বেদিক শূন্য হয়ে ছুটতে লাগলো প্রচণ্ড বেগে। পায়ের জোর যতক্ষণ থাকবে তার সম্মানও ঠিক ততক্ষণই অক্ষত থাকবে। রাতের অন্ধকারে শুনশান এই গলিতে মোরকে মানুষরূপী পশুরা ছিঁড়ে খেলেও বাঁচানোর মতো কেউ নেই। মনে মনে 7 কালেমা জপ করতে করতে চোরা গলি পেরিয়ে কোন দিকে এসে পড়েছে ও নিজেও ঠাউর করতে পারছে না। কিন্তু তবুও এক লহমা থামার নাম নেই। পেছনে 4টা নরখাদক এখনও ছুটছে। বাগে পেলে নিস্তার নেই এই অমানুষের হাত থেকে। দৌড়াতে দৌড়াতে একসময় হাঁপিয়ে উঠল মোহর। ঝাপসা হয়ে এলো দৃষ্টি। বেশ চওড়া রাস্তা, দুই পাশে সারি সারি গাছ। কোথায় আসলো সে? রাতের অন্ধকারে হয়তো চেনা জানা জায়গাও ভয়ঙ্কর ঠেকছে। আবারও জোর দিল অবশ্যই আশা পায়, তবে সে জোর বেশিক্ষণ টিকল না। পেছন থেকে একটা হাত ওড়না টেনে ধরল মোহরের। গলার সাথে পেঁচিয়ে উল্টে পড়ে গেল মোহর। প্রচণ্ড ধাক্কায় মাথার সাথে রাস্তায় বাড়ি খেল। বিশ্রী হাসিতে মেতে উঠল 4 জন মোহরকে ঘিরে দাঁড়িয়ে বলল, এবার কোথায় পালাবে সুন্দরী? এইখানে জম ছাড়া আর কেউ আসবে না তোমাকে নিতে। বলে মোহরের গলায় পেঁচিয়ে যাও ওড়নাটাতে হাত লাগাতে নিলেই মোহর এক পা তুলে ছেলেটির নাজুক জায়গা বরাবর সজোরে লাথি বসিয়ে দিল। গগন বিদারী চিৎকার করে উঠল ছেলেটা। ওর এই অবস্থা দেখে বাকি 3 জন ক্ষুব্ধ হয়ে উঠল। মোহরের চুল টেনে ধরে তুলে দাঁড় করালো, গলা চেপে ধরে বলল, খুব তেজ তাই না? তোর সব তেজ আজ কমাবো, ধর ওকে। বাকি 2 জন এগিয়ে আসতে গেলে মোহর শরীরের সমস্ত শক্তি দিয়ে ছেলেটার নাক বরাবর ঘুষি বসিয়ে দিতে গলগল করে রক্ত বেরিয়ে আসলো। হাত আলগা হতে ধাক্কা দিয়ে আবারও দৌড়াতে শুরু করলো। হঠাৎ চোখের সামনে তীব্র লাইটের আলোতে চোখ ধাঁধিয়ে এলো মোহরের। মোহরের প্রাণপণ দোয়া আকতিতে দয়া রহম করে 2 বাত সাহায্যের মতো একটা গাড়ির আগমন ঘটল। ততক্ষণে মোহরের গতি থেমে যাওয়ার পেছন থেকে একটা ছেলে রাস্তা থেকে পাথর তুলে মাথায় বাড়ি বসিয়ে দিল। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে শরীর দুলে উঠল। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে থাকলো। নিভে যাওয়া চোখে শুধু একটা চেহারা ছুটে আসতে দেখলো তার দিকে। কেমন চেনা চেনা লাগলো, কিন্তু বুঝে উঠতে পারল না। তারপর কি হয়েছিল ভাবি? নোমান মন্ত্রমুগ্ধের গলায় প্রশ্ন করল। বাইরে থেকে চোখ ঘুরিয়ে নোমানের দিকে তাকালো মোহর। ততক্ষণে হাতের ধোয়া ওঠা কফির কাপ জলে পরিণত হয়েছে। মোহর সামান্য গলা খাকারে দিয়ে আবারও বলতে শুরু করলো, আমার যখন জ্ঞান ফেরে তখন আমি কোথায় কার সাথে সময় তখন ঠিক কত কিছুই মনে ছিল না। চোখ খুলতে হালকা ঝাপসা একটা চেহারা দেখলাম। আস্তে আস্তে চেহারাটা আরও স্পষ্ট হলো। ধাতস্থ হয়ে উঠে বসে সবটা উপলব্ধি করলে বুঝতে পারি আমি হসপিটালের বেডে। আমার পাশে বসে সেই লোকটা যাকে 3 দিনেক আগে আমি নিজে হসপিটালে ভর্তি করিয়েছিলাম। মাথায় আঘাতটা বেশ ভালোই লাগায় ডক্টর সকালের আগে ছাড়েনি আমায়। এর মাঝে আমি বেশ কয়েকবার আমার সাহায্যকারীকে ধন্যবাদ জানিয়ে ফিরে যেতে বলেছি। বিনিময়ে তার থেকে একটা উত্তরও এসেছিল। সেদিন আমি রাস্তায় পড়ে থাকা অবস্থায় যে হসপিটালাইজড করে এত বড় উপকার করেছে, তাকে এই অবস্থায় ফেলে যাওয়ার মতো বেহিসাবি আমি নই। সেদিন আপনি আমার সাহায্য করেছিলেন, আজ আমি করছি। হিসাব বরাবর না করতে পারলে আমার ভাল লাগে না। আমি অদ্ভুতভাবে তাকিয়েছিলাম লোকটার দিকে। একটা মানুষ যে এইরকম পরিস্থিতিতে হিসাব চুকানোর কথা বলতে পারে তা আমি আগে শুনিনি। সকালে হসপিটাল থেকে রিলিজ দিয়ে বেরিয়ে মেহরাজ আমাকে বাড়ি থেকে সামান্য দূরে বাজারের উপর ড্রপ করে দিয়েছিল। ভয়ঙ্কর রাত পেরিয়ে মনে মনে খোদার দরবারে শুকরিয়া করে যখন ফিরছিলাম, তখনও বুঝিনি আমার আজীবনের জন্য ভয়ঙ্কর কোনো সত্য অপেক্ষা করছে আমার জন্যে। আমার বেঁচে থাকার একমাত্র সম্বল আমার মা। আর বাকিটা বলতে পারল না মোহর। ফুপিয়ে কেঁদে উঠল। না চাইতেও ভেতরের গোমট বায়ুশূন্য অনুভবগুলো বাষ্পীভূত হয়ে জলে পরিণত হয়ে চোখ বেয়ে গড়িয়ে পড়ল। নোমান চেয়ার ছেড়ে উঠে এসে মোহরের পাশে বসে ওর মাথায় হাত রেখে বলল, নিয়তির উপর কারো হাত নেই। বিধাতা কপালে যা লিখেছিল তাই হয়েছে। এভাবে ভেঙে পড়লে হবে না। জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের অর্ধেকাংশ পার করে ফেলেছ। এবার শুধু বুদ্ধিমত্তা আর ধৈর্য ধরতে হবে। আমি মেহরাজ ভাইয়ের ছোট হলেও বয়স তোমার চেয়ে বেশি, তাই তুমি করেই বললাম। আমাকে বড় ভাইয়ের মতো মনে করবা। আমি সবসময় ছায়ার মতো তোমার পাশে থাকব। কখনো একা ভেবো না নিজেকে। ভাববে আজ থেকে তোমার এই ভাই সবসময় তোমার সাথে আছে।
বলে মাথায় হাত বুলিয়ে দিয়ে এই ঘর থেকে বেরিয়ে গেল নোমান। হয়তো মোহরের কান্নার জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে। না ও জিজ্ঞাসা করতো না, মোহর শীত তিক্ত কথাগুলো মনে করত। কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে মোহরের। বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়িয়ে ওর এহেন কান্না কেমন অপার্থিব শোনালো। ঝিম দিয়ে উঠল যেন আব্রাহাম মেনশনের দেয়ালগুলো। এমন হাহাকার ভরা কান্নায় হয়তো শূন্যতা আর যন্ত্রণা ছাড়া কিছুই নেই, যা জড় বস্তুগুলোকেও শিউরে তুলছে। বিছানায় হাঁটু মুড়ে জুবুথুবু হয়ে বসে আছে মোহর। সারা চেহারায় আতঙ্কের ছাপ। এসির হিম শৈথিল্যের দাপটেও কপাল টপকে 1 ফোঁটা 2 ফোঁটা ঘাম ঝরছে। কিছুতেই সে জঘন্য স্পর্শের কথা ভুলতে পারছে না। সারা শরীরে তীব্র জ্বলন অনুভূত হচ্ছে। নিজেকে নিজেরই শেষ করে দেওয়ার প্রবল ইচ্ছের মতো বিকৃত মস্তিষ্কের অস্তিত্ব রোগ ছড়াচ্ছে। শেষ রাতে শরীরে কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেছিল মোহরের। কোমরের আশেপাশে ক্লেদপূর্ণ অপ্রকৃতস্থ স্পর্শ পেয়ে ঘুম ছুটে যায় এক লোহমায়। অন্তরাত্মা কেঁপে ওঠে। মোহর ভয়ে চিৎকার করতে গেলেই একটা হাত মুখ চেপে ধরে। প্রাণপণে ছটফট করতে থাকে মোহর, কিন্তু দানবের ন্যায় অত্যুগ্র শরীরটার সাথে পেরে ওঠে না। নিদারুণ দ্যুতিতে মোহরের চোখ ছেপে অশ্রু গড়িয়ে পড়ল। আজ হয়তো তার একমাত্র সম্বল সমান ব্যক্তিত্বটাও ধ্বংস হবে। অন্ধকারের ভয়ঙ্কর নিকৃষ্টতর হাতছানিতে হয়তো আজ তার সম্ভ্রমটাও হারাবে। কোমরে থাকা হাতটার বিচরণ বাড়তে থাকলো। ধীরে ধীরে স্পর্শকাতর অঙ্গগুলোর দিকে এগিয়ে যেতে থাকলো। মোহর 2 পা নাড়াতে গিয়েও পারল না শরীরের সমস্ত শক্তি দিয়ে খামচে ধরল আগন্তুকের হাতে। গা গুলে আসছে ওর। তন্মধ্যে হুট করেই বাইরে বেশ জোরে কিছু পড়ার শব্দ হলো। মনে হলো একজোড়া পা এদিকে আসছে। তৎক্ষণাৎ সেই জঘন্য স্পর্শটা সরে গেল। মোর হাত পা আস্ত্রানো থামিয়ে নির্জীবের ন্যায় দমে গেল। এতক্ষণ আস্তে করে শরীরের সমস্ত শক্তিটুকুও যেন ফুরিয়ে গেছে। কিন্তু তবুও কাঁপা কাঁপা শরীরে উঠে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল। আশেপাশে কোনো মানুষের অস্তিত্বটুকুও নেই। কিন্তু মোহরের শরীরে চেপে ধরা জায়গাগুলোতে এখনও দপ করছে। এটা স্বপ্ন হতেই পারে না। গলা শুকিয়ে এলো মোহরের। এমন নিকৃষ্ট স্পর্শের চেয়ে মরে যাওয়াও ভালো। চোখ দিয়ে যেন লৌহ ঝরছে অশ্রুবিন্দুর সহিত। সেই থেকে বিছানায় পা গুটিয়ে শুয়ে আছে মোহর। হাত পা থরথর করে কাঁপছে। চোখ মুখ ফুলে রক্তাবর্ণ ধারণ করেছে। সারা শরীর রিরি করছে। অনাকাঙ্ক্ষিত রক্তহীন করা ঘটনা কিছুতেই ভুলতে পারছে না সে। মনে হচ্ছে বিষাক্ত সাপের দংশনে শরীরে বিষক্রিয়া ধরেছে। এসব কেন হচ্ছে ওর সাথে? আর কত কিছু সইতে হবে ওকে? কি এমন পাপ করেছিল যে সৃষ্টিকর্তা এমন নিষ্ঠুরভাবে শাস্তি দিচ্ছে? কি ছিল তার অপরাধ? এখন কি করবে? কাকে বলবে? কেউ কি আদৌ বিশ্বাস করবে? পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে পায়ের নিচে রাখা হয়, আর এবারে প্রত্যেকটা মানুষের চক্ষুশূল ও বিশ্বাস তো দূর, বরং ওর ঘাড়ে চরিত্রহীনতার দোষ চাপিয়ে আঙুল তুলবে। এমন জঘন্য কথাটা বিশ্বাস করার কেউ নেই। সাপের ছুঁচো গেলার মতো শ্বাসরুদ্ধ করে গলার ধরন করতে হবে। আর কতদিন এই দম বন্ধ করা মর্মভেদী যন্ত্রণাদায়ক জীবন বয়ে বেড়াতে হবে? নিজেকে এখন ঘৃণা হচ্ছে মোহরের। এই ছিল তার নিয়তি। তবে এহেন জঘন্য পরিণামের বদলে মা বাবার সাথে তাকেও কেন মাটি গ্রহণ করলো না? বিধাতা তাকে মৃত্যু দিত, তবু এই অভিশপ্ত জীবনের দায়ভার সঁপে না দিত। ভোর থেকে এই যন্ত্রণায় পার করল। সকালের আলো ফোটা পর্যন্ত অমন গুটিয়ে রইল বিছানার এক কোনায়। সময়ের পাল্লার সক্রিয়তার সঙ্গে মোহরের সারা শরীর নির্জীব হয়ে আসতে থাকলো। ঝিম দিয়ে উঠল সমস্ত দেহ। হুট করে গা গুলিয়ে আসতেই কালক্ষেপণ না করে বিছানাতে গড়গড় করে বমি করে ফেলল মোহর। কিন্তু উঠে দাঁড়ানোর শক্তিটুকুও পেল না। অকস্মাৎ সারা হাত পায়ে অসম্ভব কাঁপুনি শুরু হলো। চোখের মনি উল্টে সাদা অংশ বেরিয়ে এলো। বিছানায় চিত হয়ে পড়ে বিকৃতভাবে বেঁকে গেল মোহরের শরীর। প্রবলভাবে হাত পা ছোড়াছুড়ি করতে করতে একসময় থেমে গেল সব কিছু। নিষ্ক্রিয় হয়ে এলো পুরো দুনিয়াটা। তোমাকে কি এই জন্যে রাখা হয়েছিল? কোথায় ছিলে তুমি? ভয়ঙ্করভাবে গর্জে উঠল মেহরাজ। নাজমা থরথর করে কেঁপে উঠল এহেন হুঙ্কারে। সাহারা উঠে এলো বিছানার সিথান থেকে। মেহরাজের কাঁধে হাত রেখে বলল, শান্ত হও মেহরাজ। ওর এই অবস্থা হবে এটা কেউ আজ করতে পারেনি। কে জানতো এক রাতের মধ্যে এই অবস্থা হবে? আমি ওকে রাতেও সুস্থ বা স্বাভাবিক দেখে গেলাম। এই জন্যে বলেছিলাম ওকে চোখে চোখে রাখতে। ওর যদি কিছু হয়ে যায় আইসর এই শোধ করার গণ্ডায় উসুল করব আমি। বলে অপেক্ষা না করে আবারও ছুটে গেল মোহরের পাশে। ডান হাতের কবজিটা হাতে তুলে খানিক চুপ করে রইল। পালস রেট এখনও খুব ক্ষীণভাবে দৌড়াচ্ছে। সারা মুখ ফ্যাকাশে হয়ে পাংশুটে বর্ণ ধারণ করেছে। ঠোঁট দুটো শুকিয়ে নীল হয়ে গেছে। হুট করে দেখতে যে কেউ মৃত বলে দিতে পারে। উপস্থিত সকলে খুব বেশি চিন্তিত না হলেও চেহারায় বেশ কৌতূহল আর আতঙ্কের ছাপ। কাকলি কৌতূহল দমাতে না পেরে ফিচেল সুরে বলেই উঠল, এই মেয়ে আবার বিষ টিষ খেয়েছে নাকি? বলা তো যায় না। সারাদিন ঘরের মধ্যে ভূতের মতো বসে থাকে। যে বাড়িতে তোমাদের মতো সর্পতুল্য মানুষ থাকে সেখানে ওর মতো মেয়ের ঘরে বসে থাকা ছাড়া আর কী বা করার আছে? সামনে গেলেই তো ফোঁস করে ওঠো।
বৃদ্ধা গলা ঝাঁঝালো সরে বলল সাহারা। তাৎক্ষণিক কাকলির মুখে আধার নামল। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বেশ আওয়াজ করে বলে উঠল, আপনি এই দুদিনের মেয়ের জন্য আমাকে সাপ বলছেন মা? আমি এ বাড়ির বউ, কোনো রাস্তার মেয়ে নই যে উড়ে এসে জুড়ে বসেছি। কথাটা তুলনামূলক উচ্চস্বরে হওয়ায় মেয়রাজের কানে বিঁধে গেল। ঘাড় ঘুরে রক্তচক্ষিতে তাকালো কাকলের মুখের দিকে। নিমিষে চুপসে গেল সে। চোখা মুখটা মুহূর্তের মাঝেই ভোতা স্বরূপ হলো। পাশেই দাঁড়িয়ে মেয়রাজের মা মিসেস আম্বি কিছু একটা বলার জন্য উসখুস করছে বেশ অনেকক্ষণ ধরে। মুখ খুলবে তার আগে ঘরে প্রবেশ করলো মোটাসোটা খাটো শরীরের মাঝ বয়সী এক ভদ্রলোক। মেয়রাজ কাকলিকে কিছু বলবে তার আগে ভদ্রলোকের আগমনে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে কালো রঙের আয়তাকার বক্সটা হাতে এগিয়ে আনলো। ভদ্রলোক এসে মোহরের পাশে বসে চোখের নিচে হাত রেখে ফ্যাকাশে চোখ দুটো পর্যবেক্ষণ করলো। পালসে হাত রেখে দাড়ি গোফে আবৃত মুখখানা আরও গম্ভীর করে তুলল। দীর্ঘ মুহূর্ত পার করে মোহরের হাতে স্যালাইনের নল ঢুকিয়ে উঠে দাঁড়ালো। কতগুলো ওষুধের নাম প্রেসক্রাইব করে মেহরাজকে উদ্দেশ্য করে বলল, মিস্টার আব্রাহাম, আপনি একটু আমার সাথে বাইরে আসুন। মেহরাজ উঠে দাঁড়ালো। ডাক্তারের সাথে বাইরে এসেই বলল, ডক্টর কেমন বুঝলেন? হাউ ইজ শি? ইজ এভরিথিং অল রাইট? কি পেশেন্ট মিস্টার আব্রাহাম? বি থ্যাঙ্কফুল যে উনি এখনও ঠিক আছেন। না তো যে অবস্থা দেখলাম আর কিছুক্ষণ দেরি হলে অনেক খারাপ কিছু হওয়ার আশঙ্কা ছিল। এনিওয়েজ, এরকমটা কি এর আগেও হয়েছিল? আর কি কারণে হয়েছিল সেটা আমাকে বললে ভালো হয়। মেয়রাজের প্রশস্ত কপালে সরু ভাঁজ পড়ল। আখিদা নিমিত্তে ছোট করে জিজ্ঞাসা করলো, ওর একজ্যাক্টলি কী হয়েছিল ডক্টর? ওনার খিঁচুনি হয়েছিল। মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্সের স্নায়ুকোষসমূহের অতিরিক্ত ও অস্বাভাবিক ক্রিয়ার ফলে খিঁচুনি হয়। বারবার স্নায়বিক কারণে, অর্থাৎ হঠাৎ খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাবার রোগ। এটি এক প্রকার মস্তিষ্কের রোগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় নিউরোলজিক্যাল ডিজিজ। খানিক থেমে ডক্টর আবার বলল, রক্তে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে, শর্করা কমে গেলে, মাথায় কোনো আঘাত পেলে বা টিউমার হলে, মস্তিষ্কে সংক্রমণ বা স্ট্রোক হলে খিঁচুনি হতে পারে। মৃগরোগীদের ক্ষেত্রে অনিয়মিত ওষুধ সেবনে খিঁচুনি দেখা দিতে পারে। আসলে 70% ক্ষেত্রে কোনো কারণেই জানা যায় না। তবে ওনার ক্ষেত্রে যেটা বুঝলাম, উনি মেবি মানসিকভাবে ভীষণ আঘাতপ্রাপ্ত। প্রেশার এখনও আপ ডাউন করছে। উনি হয়তো কোনো কিছুতে ভীষণ ভয় পেয়েছে বা আতঙ্কিত হয়েছে, যার ফলে এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন মিস্টার আব্রাহাম। এতক্ষণ ভীষণ মনোযোগ সহকারে ডাক্তারের কথাগুলো শুনছিল মেহরাজ। প্রত্যুত্তরে ঘাড় নাড়ালো কিঞ্চিত। ডক্টর জিজ্ঞাসা করলো, মৃগীর কথা যে বললাম, এখানে বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়া, সেখানে জিহ্বা কেটে যাওয়া, ঠোঁট কেটে যাওয়া, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাওয়া, কাপড়ে প্রস্রাব পায়খানা করে যাওয়া, যখন তখন অজ্ঞান হয়ে গিয়ে মাটিতে পড়ে যাওয়া, সেগুলো সাধারণত মৃগী রোগীর সঙ্গে সম্পর্কযুক্ত। হিস্টেরিয়া রোগটা মেয়েদের বেশি হয়, অল্প বয়সে বেশি হয়। ওনার ক্ষেত্রে যা লক্ষণীয় তা হলো উনি কোনো একটা ব্যাপার নিয়ে এত বেশি প্যানিকড হয়ে গেছিলেন যে তৎক্ষণাৎ প্রচণ্ড জ্বর আর মিনি অ্যাটাকে খিঁচুনি উঠে গেছে। আর ভয় পাওয়ার কারণটাও হয়তো সংযত। ওনার গলায় এবং মুখে আঙ্গুলের ছাপ রয়েছে। আই কান্ট বিলিভ আপনার বাড়িতে কেউ ফিজিক্যালি অ্যাবিউজড হচ্ছে মিস্টার আব্রাহাম। শেষের কথার প্রচণ্ড হতবিহ্বলতা আর কৌতূহল প্রকাশ পেল। মেহরাজ বিচলিত হলো না, বরং শান্ত সুরেই বলল, এক্স্যাক্টলি ইটস নট দ্যাট হোয়াট ইউ থট। রিসেন্টলি মোহরের মা পাস্ট হয়েছেন, যার কারণে ও অনেক বেশি প্যানিকড, এ লিটিল বিট মেন্টালি সিক, বাট আই এম শিওর শি উইল রিকভার সুন। আপাতত এই ওষুধগুলোতে কি ও সুস্থ হবে ডক্টর? আশা করছি। তবে মেডিসিনের চেয়েও ওনার এখন সাপোর্ট দরকার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই নো মিস মোহর, আপনার কি হয়? ডক্টরের গলায় একরাশ কৌতূহল। মেহরাজ খানিক নির্লিপ্ত তাকিয়ে রইল। এই লোকটা দীর্ঘদিন ধরে তার পরিবারের সকলের চিকিৎসা করে আসছে, বেশ সম্মান করে মানুষটাকে। খানিক মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে স্টেজ কাট স্টাইলে বলল, শি ইজ মাই ওয়াইফ মিসেস মেহরাজ আব্রাহাম। ডক্টর খানিক হা হয়ে চেয়ে রইল, যেন বড়সড় তবদা খেয়েছে। মেহরাজ ওনাকে দমিয়ে কোনো রকম সংযোজন বিয়োজন করে বুঝিয়ে বলল, আনএক্সপেক্টেডলি বিয়ে হওয়ার কথা। ডক্টর ঘন ঘন মাথা ঝাঁকালো। যাওয়ার সময় মেহরাজের কাঁধে হাত রেখে বলল, আই নো ইউ আর ভেরি রেসপন্সিবল অ্যান্ড সিনসিয়ার ম্যান। তবুও বলছি, ওয়াইফকে টাইম দাও, খেয়াল রাখো। এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ওর লাইফ রিস্ক আছে। মেহরাজ মাথা নাড়িয়ে সম্মতি দিল। ডক্টর যেতেই শান্ত চেহারার ফাঁকের ক্রুদ্ধ চেহারাটা উপচে এলো। ঘরে ঢুকতেই সাহারা বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার কী বলল মেহরাজ? ওর কি হয়েছিল? সব প্রশ্ন আর অনুসন্ধিৎসা ভরা চাহনিকে অগ্রাহ্য করে ওর ভীষণ শানিত গলার তীক্ষ্ণ ভীতি সুরে আরাপ করে বলল, ওর এই অবস্থার জন্য যে দায়ী তাকে আমি কিছুতেই ছাড়ব না। আর লাস্টবারের মতো বলে দিচ্ছি, এরপর থেকে মোহরের প্রতি কোনো দুর্ব্যবহার আমি সহ্য করব না। ওকে যদি কারো সহ্য না হয় তবে বাড়ির ফটক হওয়ার হামেশা উন্মুক্ত। আই ওয়ন্ট টলারেট এনিমোর।
বলেই ঘরের কোণার দিকে বিশাল আলমারির সামনে গিয়ে কাবাট খুলে একটা বক্স বের করলো। সকলে তখনও নিশ্চুপ। নাজমা, মোহরের সব প্রয়োজনীয় জিনিসগুলো আমার ঘরে এনে দাও। ও কি এখন তোর ঘরেই থাকবে বাবু? আম্বির প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ করল না মেহরাজ। বক্স থেকে একটা প্যাকেট বের করতে করতে বলল, বউ যখন আমার তখন থাকবেও আমার ঘরে, এটা কি স্বাভাবিক নয়? আম্বি বেগমের এই মুহূর্তে প্রচণ্ড রাগ উঠল। বিছানায় শয্যাশায়ী রুগ্ন মেয়েটার উপরেও মেজাজ ক্ষুব্ধ হলো যেন। তীরে গলায় বলল, আমি তোদের ডিভোর্সের জন্য অ্যাপয়েন্ট করেছি। এখন তোরা যদি সেপারেশনে না থাকিস তাহলে ওটা গ্রান্টেড হবে কি করে? সাহারা বেগমের মেজাজ জ্বলে উঠল পুত্রবধূর এহেন কথা শুনে। ধমক দিয়ে বলল, ছি ছি আম্বি, তোমার কাণ্ডজ্ঞানের সাথে কি মনুষ্যত্ব লোপ পেয়েছে? এই মেয়েটার এই অবস্থাতেও তুমি সেপারেশনের কথা বলছো? তবে আম্বির থেকে উত্তর আর এলো না। তার আগে মেয়রাজ হুকুমের সুরে বলল, আর কোনো কথা না, আসতে পারো তোমরা। আম্বি অপমান আর ক্রোধে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেল ঘর থেকে। সাথে সাথে কাকলিও পিছু ধরল। সাহারা বেগম গেলে সব শেষে বেরোলো নাজমা। মোহর যখন ভোর রাতের দিকে বিছানাতে পড়ে কাতরাচ্ছিল তখন ওই দেখেছে প্রথমে। কোনো কিছুর পরোয়া না করে আগে মেহরাজকে ও তারপরে সাহারাকে খবর দিয়েছি। বমি করে ভাসিয়ে এসে বিছানাতে পড়েছিল মোহর। মেহরাজ কোলে তুলে এনেছে নিজের ঘরে। নাজমার এই বাড়িতে থাকার এত বছর মেয়াদে এই প্রথম মেহরাজের বিছানায় হয়তো কাউকে দেখল। মাঝে মধ্যে মেহরাজকেও কেমন সন্দেহ হয় নাজমার। আদৌ মোহরের সাথে ওর পরিচয় দুদিনের। অকস্মাৎ জোর করে হওয়া বিয়েতে রাজি হয়ে গেল সে। কিন্তু মেহরাজ তো চাইলেই কিছু বলবে, পুরোটা ভাবতেও পারল না। তার আগে মেহরাজের নিরুত্তাপ কণ্ঠস্বরে সম্বিত ফিরল। ঘন ঘন মাথা ঝাঁকিয়ে না বলে বেরিয়ে এলো ঘর থেকে। গলা মুখ শুকিয়ে কাটকাট হয়ে আছে। কোনো অবস্থায় কিভাবে আছে কিছুই ঠাউর করতে পারছে না মোহর। চোখের পাতার উপর যেন টকখানেক ভর ভার করে বসে আছে। খুলতে গেলে হাঁফিয়ে উঠছে। দীর্ঘ সময় নিয়ে ধীরে সুস্থে টিপ টিপ করে চোখের পাতা খুলল মোহর। আদৌ কি বেঁচে আছে সে? এমন নিস্তেজ অসার কেন লাগছে? চোখের উপরে বিশাল ছাদ, কিন্তু কেমন যেন অন্যরকম। কিম শৈথিল্য রুগ্ন শরীরে শৈত্যপ্রবাহ বয়ে গেল। কাঁপতে থাকা বা হাতটা নাড়াতে গেলে তীক্ষ্ণ সূচের মতো কিছু একটা বিঁধে গেল। মৃদু আর্তনাদ করে উঠল মোহর। তবে তার শব্দ এতই নিম্ন ছিল যে খুব কাছে না থাকলে হয়তো এক ঘরে থেকেও কেউ শুনতে পারবে না। ভারী চোখের পাতা সম্পূর্ণ খুলতে না পারলেও যথাসাধ্য প্রসারিত করার চেষ্টা করলো। ঘাট কিঞ্চিত ঘুরিয়ে আশপাশটা দেখার প্রচেষ্টা করলো। শুধু এক পাশে বিশাল আকৃতির একটা কাঁচ ছাড়া কিছুই দেখতে পেল না। কাঁচ নয়, আয়না, কোনো ফ্রেমে বাধাই করা নয়, তবে চারপাশে বর্গাকৃতির নকশা করা। কেমন অদ্ভুত সুন্দর। তবে বেশিক্ষণ তাকাতে পারল না। কণ্ঠনালী শুকিয়ে খরা ধরেছে। মুখের ভিতর কেমন তিতকুটে স্বাদ লেগে আছে। একটুখানি খাওয়া দরকার। মুহূর্তেই কাশি উঠে গেল মোহরের। কাশির দাপটে নিস্তেজ শরীরটা নড়েচড়ে উঠল। স্যালাইনের নলটা বেঁকে তরতর করে রক্ত উঠে গেল সফেদ নলের বিপরীতগামী হয়ে। এক মুহূর্তের মধ্যে পুরোটা উপলব্ধি করতে পারল না মোহর। ঘাড়ের পেছন দিক থেকে আলতোভাবে কেউ স্পর্শ করে সামান্য উঁচু করিয়ে মুখের সামনে পানির গ্লাস ধরে চুকচুক শব্দ করে মোহর পুরো গ্লাসের পানি সাবার করে দিল। যেন জন্ম থেকে তৃষ্ণার্ত ছিল। ধরে প্রাণ ফিরলে মুখের ঠিক ৬-৭ ইঞ্চি দূরে একটা পুরুষালী চেহারা ঝুঁকে থাকতে দেখিয়ে বায়োস্কোপের স্লাইডের মতো তরাত স্বচ্ছভাবে মোহরের সেই বিকৃত ঘটনাটা মনে পড়ে গেল। দুর্বল হাতের এক ধাক্কার মেহরাজকে সরিয়ে দিলে হুড়মুড়িয়ে উঠে বিছানার এক কোণে লেপটে গেল। ঈশ্বরকে আমি, ভয় পেও না। মেহরাজ এগিয়ে আসতে গেলে মোহর আটকে উঠল। দুর্বল গলায় চিৎকার করে বলল, সরে যান, দূরে সরে যান, আমার কাছে আসবেন না। খবরদার এবার আমায় ছুতে আসলে আমি নিজেকেই শেষ করে দেব বলে দিলাম। সরে যান বলছি। স্যালাইনের নলে টান লেগে গল গল করে রক্ত ছুটে বেরোচ্ছে মোহরের হাত দিয়ে। সে রক্তে বিছানার চাদর ভিজে ছোপ ছোপে দাগ বসে যাচ্ছে। সেদিকে একদমই ভ্রুক্ষেপ নিয়ে মোহরের বিরতিহীনভাবে বলতেই থাকলো, আমাকে ছোবেন না, একদম না। জঘন্য সবাই খারাপ। আমি মরে যাব, চলে যাব আমি। মেহরাজ বেতে ব্যস্ত হলো না। নিজের সদা সর্বদা শান্ত ভাবটা ধরে রেখেই বলল, তোমাকে কেউ ছোবে না মোহর। এদিকে আসো, দেখো তোমার হাত দিয়ে রক্ত পড়ছে, আমাকে দেখতে দাও। না না না, আপনি আমায় ধরবেন না। আমার কষ্ট হয়, আমার দম বন্ধ হয়ে আসে। আপনার পায়ে পড়ি, আমায় ধরবেন না। তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে মোহর, ক্ষতি হয়ে যাবে, কেউ কিচ্ছু বলবে না। এদিকে আসো বলে এক পা করে এগোতে লাগলো মেহরাজ। মোহর সরতে সরতে খাটের কোনায় এসে পড়েছে। আর একটু হলেই পড়ে যাবে। মেহরাজ ছুটে এসে ওকে ধরতে গেলে মোহরকে বিস্মিত করে ছুটে ওর পায়ের কাছে বসে পড়ে। দু হাতে মেহরাজের পা ধরে বলে, আমি আপনার পায়ে পড়ি, আমায় মুক্তি দিন, আমায় মেরে ফেলুন। আমি আর সহ্য করতে পারছি না। এত বড় শাস্তি আমি কেন পাচ্ছি? আমি তো কারো ক্ষতি করিনি। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, সবার জীবন থেকে দূরে। আমায় মুক্তি দিয়ে দিন।